পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম উদয়পুর। গ্রামটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা। সেখানে বাস করত রূপা নামে এক মিষ্টি মেয়ে। রূপা থাকত তার দাদা বৌদির সাথে। তার বৌদি সরলা নিজের গরুগুলোকে সন্তানের মতো ভালোবাসত। অন্যদিকে রূপার দাদা নিতিন গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। সেই গ্রামেই বসবাস করত কুটিলা। কুটিলার কাজই ছিল রূপাদের বাড়িতে কখন কি হচ্ছে তার খোঁজ নেওয়া। কি গো সরলা, সকাল সকাল বুঝি ঘরের কাজ করছো? তা কিছু মনে করো না, একটা কথা বলি। গ্রামে তো সবাই রূপাকে নিয়ে কানাঘুষো করছে। কেন কেন বলি, আমাদের রূপা আবার কি করলো? আহা, রূপা কিছু করতে কেন যাবে? কিন্তু সবাই তো বলা বলি করছে গ্রামের সব মেয়ে কোন সাত সকালে বিয়ে হয়ে গেছে। আর কম করে রূপার তো প্রায় 25 বছর হতেই চলল। তা বলি কুটিলা, রূপার ইচ্ছা নিজের পায়ে দাঁড়াবে, মানে নিজে চাকরি বাকরি করবে। তাছাড়া আমার ননদ বলে বলছি না, আমার ননদ পড়াশোনায় যথেষ্ট ভালো। মা গো মা, বলে কিনা চাকরি করবে। না না না, আমি থাকতে সেটা আমি হতে দেব না। যেভাবেই হোক সরলার মনে রূপার বিয়ে নিয়ে ভয় ধরিয়ে দিতে হবে। কি যে বলো সরলা, এদিকে গ্রামের সবাই ছিছি করছে 25 বছরেও মেয়ে ঘরে বসে আছে। সবাই তো বলছে এরপর আর ভালো ছেলে জুটলে হয়, তখন কি করবে? তাই নাকি? তা কথাটা তুমি মন্দ বলনি। দেখি আজকে তাহলে তোমার দাদার সাথে একটু এ বিষয়ে কথা বলি। যাই গো কুটিলা, এবার আমাকে রান্না চাপাতে হবে। এই নে রূপা, কষা মাংস। আচ্ছা রূপা, তোর বিয়ে হয়ে গেলে আমাদের ভুলে যাবি না তো? তাছাড়া আমরা বেঁচে থাকতে থাকতে তোর একটা হিল্লে না করে যেতে পারলে যে। কি যে বলো বৌদি, আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর একটা সুন্দর নিজের স্বপ্নের বাড়ি বানাতে চাই। এসব বিয়ে থাওয়ার কথা এখন কেন আসছে? আমাদের মতো গরিব ঘরে আর তো পড়াশোনা করে কী বা হবে? তাছাড়া ভালো ছেলে পেলে বিয়ে করে সংসার করিস, পরে যদি পড়াশোনা করতে ইচ্ছা হয় তো করিস। বুঝেছি, যত নষ্টের মূলে ওই কুটিলা মাসি, একদিন ঠিক জব্দ করবই। ঠিক আছে, নে এবারেই কষা মাংসটা খেয়ে নে। আর আমি এই ব্যাপারে আজই তোর দাদার সাথে কথা বলবো। ঠিক আছে বৌদি, তবে শর্ত একটাই, আমাকে কিন্তু বিয়ের পর পড়াশোনা করতে দিতে হবে। এইভাবে কয়েক মাস পেরিয়ে যায়, আর দেখতে দেখতে রূপার জন্য একটা ভালো সম্বন্ধ আসে। আর রূপাও তার দাদা বৌদির অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে সেই বিয়েতে রাজি হয়ে যায়। যাই বলো সরলা, আমাদের রূপার যে অত ভালো বিয়ে হবে তোমরা তো আশাও করনি। তাছাড়া রূপার অত বড়লোক ঘরে বিয়ে হয়ে তোমাদেরকে কিন্তু ভুলে গেছে। না না কুটিলা, রূপা ওর দাদা বৌদিকে ভুলতেই পারে না, আমার এটা দৃঢ় বিশ্বাস। তবে হ্যাঁ, বিয়ে হয়েছে, সংসারের চাপ, তাই আসা যাওয়া কম হয়। সে তুমি যাই বলো সরলা, আমি তো মানুষজনকে আজ থেকে দেখছি না। রূপা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। বড়লোক ঘরে বিয়ে হয়েছে, এত কষ্ট করে মানুষ করলে, পড়াশোনার পেছনে এত খরচ করলে, সে কিন্তু তোমাদের আর মনে রাখেনি। এমন করে বলো না, রূপাকে আমি কখনো ননদ হিসাবে ভাবিনি, সবসময় নিজের বোনের মতোই মানুষ করেছি। ও ঠিক আসবে। বেশ হয়েছে, কি হলো অত লেখাপড়া করে? সেই তো আমাদের মতো এখন সংসারের হাঁড়ি ঠেলছে। আর এদের ননদ বৌদির সম্পর্কটাও গোল্লায় গেল।
এত দূরে বিয়ে হয়ে। এভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়, কিন্তু রূপা তখনও অবধি দাদা বৌদির কাছে দেখা করতে আসে না। বুঝলে সরলা, রূপার কথা বড্ড মনে পড়ছে। আজ প্রায় 6 মাস হয়ে গেল বোনটাকে দেখিনি। ও মা, শুধু কি তোমার নাকি? আজ আমারও রূপার কথা বড্ড মনে পড়ছে। রূপা আমার খিচুড়ি খেতে বড্ড ভালোবাসতো। বোনের আমার কত শখ ছিল নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, কিন্তু বিয়ের পর পড়াশোনা আর করছে কিনা কে জানে। তুমি দেখবে রূপা ঠিক নিজের পায়ে দাঁড়াবে, ওর ওপর আমার পুরোপুরি ভরসা আছে। এভাবে বেশ কিছুদিন চলে যায়, আর তারপর একদিন রূপা তার স্বামী অমলকে জানায় যে সে স্কুলের চাকরিটা পেয়ে গেছে। রূপা তার স্বপ্নকে সত্যি করতে পেরেছে জেনে মনে মনে অমলও খুব খুশি হয়। রূপা এও জানায় যে তার চাকরিটা তার দাদা বৌদির গ্রামেতেই হয়েছে, তাই সে এবার থেকে দাদা বৌদির বাড়িতেই থাকবে। পরের দিন সকালে নিতিন যখন বাজার করে ফিরছিল, তখন অমলের সাথে তার দেখা হয়। আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম। রূপাকে আমি এখানে রেখে গেলাম। রূপা এখন আপনাদের কাছেই থাকবে। আমাদের কাছেই থাকবে মানেটা আমি ঠিক বুঝলাম না। বলি, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? আরে আরে না না, রূপা একটা চাকরি পেয়েছে, তাও আবার যে সে চাকরি নয়, স্কুলের চাকরি। পোস্টিং এই গ্রামেই হয়েছে, তাই রূপা বলেছে এবার থেকে সে আপনাদের কাছেই থাকবে আর মাঝে মাঝে ছুটিতে আমার কাছে যাবে। সত্যি বলছো? রূপা আমাদের চাকরি পেয়েছে? সত্যি খুব আনন্দ হচ্ছে। তবে তুমি বিয়ের পরেও যে রূপাকে পড়াশোনায় সমানভাবে সাহায্য করে গেছো, এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। সবই রূপার নিজস্ব চেষ্টা। বিয়ের পরেও যে সমানভাবে সংসার সামলে পড়াশোনা করে গেছে, এর জন্য সম্পূর্ণ আপনার বোনের প্রতিভা আছে বলেই এটা সম্ভব। বলি, আজকে তাহলে আমাদের এখানেই খাওয়া দাওয়া করে তারপর না হয় যেও। না না, আজকে আর থাকা হবে না, আমার অফিস আছে। অন্য একদিন এসে নিশ্চয়ই বৌদির হাতে রান্না বান্না খেয়ে যাব। বুঝলে বৌদি, আমি আমার স্বপ্নকে সত্যি করতে পেরেছি। আমি একটা স্কুলে এখন চাকরি পেয়েছি, আর আমি এখন এখানেই থাকবো। খুব খুশি হয়েছিলে রূপা। সত্যি, তুই চলে যাওয়ার পর আমার খুব মন খারাপ হতো। তুই আবার এখানে থাকবি জেনে খুব আনন্দ হচ্ছে। অন্যদিকে রূপার চাকরির খবর পেয়ে কুটিলার মনে হিংসা জন্মায়। সে আবার ভাবতে শুরু করে যে ননদ বৌদির সম্পর্কটাকে কি করে নষ্ট করা যায়। কিন্তু রূপা আর সরলার মধ্যে ছিল ভারী মিলমিশ। তারা দুজনে মিলে সংসারের সব কাজ করত। তারপর রূপা স্কুলে যেত। আজ কিন্তু তোর পছন্দের লুচি আর আলুর দম করে দিয়েছি, টিফিনে মনে করে অবশ্যই যেন খাবি। সে আর বলতে গো বৌদি, তোমার হাতের রান্নার তুলনা নেই। আমি তো ঠিক সময়ে খেয়ে নেব, কিন্তু তুমিও ঠিক সময় খেয়ে নিও। আমার কিন্তু ফিরতে অনেক দেরি হবে। কিরে রূপা, শুনলাম চাকরি পেয়েছিস, তা তুই বুঝি এবার থেকে এখানেই থাকবি? গোটা গ্রামের লোক তো ছিছি করছে, বলছে রূপাকে নাকি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই দাদা বৌদির কাছে এসে পড়ে আছে। পাড়ার লোকে কি বলল তা নিয়ে আমি ভাবি না। আমি বরাবর নিজের স্বাধীনতায় বিশ্বাসী। তাছাড়া আমার স্বামী নিজে এসে এখানে রেখে গেছে, তাই আমি এখানে আছি। আসলে কি বলতো, দিনকাল তো ভালো নয়। তুই চাকরি বাকরি করিস, সেই লোভেই হয়তো তোর দাদা বৌদি এখানে তোকে রেখেই দিল, আর তোর সংসারটাও ভেঙে গেল। হ্যাঁ, সত্যিই তো, তুমি তো এটা ঠিকই বলেছ। আমি তো এই ব্যাপারে কখনো ভেবে দেখিনি। তবে আর বলছি কি,
সময় থাকতে থাকতে এখান থেকে কেটে পড়। তুমি ঠিকই বলেছ, আমিও সেটা ভাবছি। তাছাড়া নিজে চাকরি করি, একটা বাড়ি বানিয়ে নিলে মন্দ হয় না। দাদা বৌদির সাথে আর থাকতেও হবে না, আর ওরা আমার টাকায় ভাগও বসাতে পারবে না। যাই, মনে হচ্ছে মেয়ের মন গলেছে, এবার একটু সরলার কাছে যাই। সরলা, তোমার জন্য কি আমার আর কম মনটা কাঁদে? সত্যি, তোমার আর কপাল কোনো দিন ফিরল না। এই যে রূপা, চাকরি পেয়ে মাস গেলে মোটা টাকা রোজগার, কিন্তু তুমি সেই মাটির বাড়িতেই পড়ে রইলে। রূপা কি আর তোমার জন্য ফিরে তাকালো বলো? না না, রূপাকে আমি আমার নিজের বোনের মতোই দেখি, কোনোদিন ননদ বলে আলাদা করে ভাবিনি। রূপা নিজের স্বপ্ন সত্যি করেছে, এটাই আমার কাছে অনেক। শোনো সরলা, গ্রামে খবর পেলাম ওই মুখুজ্জে বাড়ির পাশে জমিতে রূপা নাকি বাড়ি করছে। তাই বলি, সারাদিন অত খেটো না দেখি। ননদ ননদ করে তো মরে গেলে, ননদ কি তোমার জন্য ফিরে তাকালো? সে কি, রূপা বাড়ি করছে? কই, আমাদের তো জানায়নি। আমরা কি ওর সম্পত্তিতে ভাগ বসাতাম? শেষে কিনা এই বুঝলো আমাদের। বুঝলে বৌদি, তোমাকে একটা কথা বলার ছিল। ওই মুখুজ্জে জেঠুর বাড়ির পাশের জমিতে আমার বাড়ি তৈরি হয়ে গেছে। বলবো বলবো করেও বলিনি। জানি রে রূপা, সব খবর আমার কানে এসেছে। খুব কষ্ট হয়েছে তোর এই পাল্টে যাওয়া দেখে। তুই ভাবলি কি করে আমরা তোর সম্পত্তির ভাগ নেব? অত শত আমি বুঝি না, নিজে রোজগার করি। তাছাড়া তোমাদের এই মাটির বাড়িতে থাকলে আমাকে 5টা লোকই বা বলবে কি? তাই আমি পাকা বাড়িতেই থাকবো। হে ভগবান, শেষে কিনা রূপাও এত পাল্টে গেল। যে মাটির বাড়িটার প্রতি ছোট থেকে ওর এত টান ছিল, সেই মাটির বাড়িটাকে পরিচয় দিতে আজ ওর লজ্জা লাগছে। যাই, রূপার আজ গৃহপ্রবেশ বলে কথা। গৃহপ্রবেশে ভালো ভালো সব রান্না হবে, মনের আনন্দে খাবো। আর খাবো নাই বা কেন? সরলাকে মনে হয় নিমন্ত্রণ করেনি, করবেই বা কী করে? দুজনের কানে যা বিষ ঢেলেছি, তাতে ননদ বৌদির সম্পর্ক গোল্লায় গেছে। হা হা হা, তার মানে সবটাই একটা পরিকল্পনা ছিল। তা তুই কি করছিস রূপা? ওই বোতলটা নিয়ে কি ঢালছিস? এটা তুমি একটু পরেই বুঝতে পারবে বৌদি। সত্যি রে রূপা, আজ তোর মা বাবা বেঁচে থাকলে বড্ড খুশি হতো। তুই নিজের পায়ে দাঁড়িয়ে আজকে আমাদের জন্য একটা দোতলা বাড়ি বানিয়ে দিয়েছিস। তোর মতো ননদ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তোমার মতো বৌদি, আমার দাদা আর আমার স্বামীকে পেয়েও আমার জীবন ধন্য। আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাদের জন্য একটা পাকা বাড়ি তৈরি করে দেওয়া। অবশেষে আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এবার থেকে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকব। কি, আমার সাথে চালাকি? তার মানে ননদ আর বৌদি মিলে আমাকে বোকা বানানো? দেখাচ্ছি মজা। ও মা গো, পড়ে গেলাম গো, মা গো মা। উফ, কি ব্যথা, কি ব্যথা। হিংসা করে কিছু হয় না কুটিলা। হিংসা মানুষকে সুখী করে না, বরং ক্ষতির কারণ হয়। কিন্তু একসাথে থাকলে নিজেদের পারস্পরিক বোঝাপড়া শান্তি ও ভালোবাসা তৈরি করে। কি জানো তো কুটিলা মাসি, তোমার হিংসায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং আমরা আরও পরিশ্রমী হয়েছি, সাফল্য লাভ করেছি। আমাকে তোমরা ক্ষমা করো সরলা আর রূপা। আমি নিজের পরিবারে সুখী ছিলাম না বলে কারোর সুখ সহ্য করতে পারতাম না। আমি কথা দিলাম আর কখনো এমন অন্যায় করব না। আমি খারাপ জেনেও, তোমাদের ক্ষতি চেয়েছি জেনেও তোমরা আমার সেবা শুশ্রূষা করেছো। আর কখনো আমি এই অন্যায়ের পথ বাঁচব না, আমিও ভালো হয়ে যাব। এরপর থেকে সেই গ্রামে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
বুঝলাম, কিন্তু এই বৃষ্টিতে তুমি যাবে কি করে? আহা গিন্নি, ওসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? ঘরে ছাতা আছে, আর সামনেই তো পল্টুর দোকান। আমি ঠিক গিয়ে একটু খাসির মাংস নিয়ে আসি। সে নয়, তুমি মাংস আনলে আমি রান্না করে দেব, কিন্তু আমার তো ভয় একটাই, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, আমাদের এই কুঁড়ে ঘরটা না চলে যায়। না না গিন্নি, অত ভয় পেও না। ভগবানকে ডাকো। কারোর তো কখনো অনিষ্ট করিনি। ভগবান আমাদের মাথার ছাদ নিশ্চয়ই কেড়ে নেবে না। আমি বরং চললাম, পল্টুর দোকান থেকে মাংসটা নিয়ে আসি। কিরে রামু, তোর গিন্নিমার কিছু খোঁজ খবর পেলি? বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির রাতে একা যে কোথায় চলে গেল। বুঝলেন কর্তামশাই, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন নে। এরকম ঝড় বৃষ্টি হলেই গিন্নিমা ছোট বাবুকে খুঁজতে বেরিয়ে যান। সেটা নিয়েই তো চিন্তা, কিন্তু যতবারই তো গেছে এই আশেপাশেই থেকেছে, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি যে করা যায় কে জানে। বলছি কর্তামশাই, অনেক রাত হয়েছে, আপনি বরং শুয়ে পড়ুন, গিন্নিমা ঠিক চলে আসবে। এই গ্রামে ভয়ের কিছু নেই সে আমিও জানি, কিন্তু তবুও তো চিন্তা হয়। যা, তুই এখন যা। অন্যদিকে সুরেশ বৃষ্টিতে ভিজে মাংসের দোকানে যায় মাংস কিনতে, এবং সেখান থেকে মাংস কিনে নিয়ে এসে সে বাড়ি ফেরার পথে রওনা দেয়। বলছি বাবা, আমি না আমার ছেলেটাকে খুঁজছি, আমার খোকাকে খুঁজছি। আমার খোকা উৎপল, তাকে কোথাও দেখেছো? না মাসিমা, উৎপল নামে তো আমি এই গ্রামে কাউকে চিনি না। তা মাসিমা, এই ঝড় বৃষ্টি বাদলে আপনি একা আপনার ছেলেকে খুঁজতে বেরিয়েছেন? তা বাবা, আমার একটা উপকার করবে? আমার ওই 5 নম্বর রাস্তার ওদিকে বাড়ি, তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে আসতে পারবে? আমি রাস্তা ভুল করে ফেলেছি। 5 নম্বর গলি? সে তো অনেক দূর, এখান থেকে অনেকটা রাস্তা। তাছাড়া এই বৃষ্টিপাতে অতটা রাস্তা পৌঁছানো মুখের কথা নয়। তা মাসিমা, আজকে দিনটা বরং আমাদের বাড়িতে থেকে যান, কাল সকালে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। মা মা, কি মজা! আজকে বৃষ্টি পড়ছে, আজকে আমি আর পড়তে বসবো না। মাংস আনবে, গরম গরম মাংস আর ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ মিনি, আমি তো জানি তুই খাসির মাংস খেতে কত ভালোবাসিস। এই গরম যা পড়েছিল, আমি তো ওই জন্যই তোর বাবাকে আনতে বারণ করছিলাম। যাক, আজকে বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি হচ্ছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। ঠিক আছে মা, আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে মাংস ভাত খেয়ে নে, আবার যখন গরম পড়বে তখন অন্য কিছু খাবো। মালতী, ও মালতী, বাইরে এসো একবার। আমার সাথে একজন এসছে, তাকে ঘরে নিয়ে গিয়ে বসাও। আসুন মাসিমা, আসুন, ভেতরে এসে বসুন। কিন্তু আপনাকে তো দেখে বেশ বড়লোক ঘরের মানুষ বলে মনে হচ্ছে। আমাদের এই মাটির কুঁড়ে ঘরে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না তো? আমাদের তো কোনো অসুবিধা নেই। আহা, সেসব গল্প নয় পরে শুনবে, এখন মাসিমাকে ঘরে বসতে বলো। আর শোনো, এই ব্যাগে খাসির মাংস রাখা আছে, তুমি বরং তাড়াতাড়ি করে মাংসটা চাপিয়ে দাও। গরম ভাত আর খাসির মাংস এই বৃষ্টির পরিবেশে দারুণ জমে যাবে।
বৌমা, তুমি আমার কত আদর যত্ন করছো। সত্যি তোমরা কত ভালো মানুষ। আমি তো এই উপকার কোনোদিন ভুলবো না। এই ঝড় বৃষ্টির রাতে তোমরা আমাকে আশ্রয় দিয়েছো। এরকম করে বলবেন না মাসিমা। আসলে কি জানেন, আমি আর আমার স্বামী দুজনেই অনাথ। আমাদের মা বাবা কেউ নেই। আপনি আজকে আমাদের ঘরে থাকছেন, আমাদের খুব আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা বৌমা, তোমার রান্না খুব ভালো। আমি তো সব চেটে পুটে খেয়ে নিয়েছি। আর এই মেঘলা দিনে গরম গরম ভাত আর খাসির মাংস, আহা, খুব তৃপ্তি করে খেলাম। ঠিক আছে মাসিমা, আপনার খাওয়া তো হয়ে গেছে। এক কাজ করলে হয় না, বাইরের বারান্দাটাতে বসে বৃষ্টির আওয়াজ আর হালকা হালকা ঠান্ডা বাতাসে দুজনে গল্প করলে কেমন হয়? একটা কথা বলবো মাসিমা, এইরকম ঝড় বৃষ্টির দিনে আপনি আপনার ছেলেকে একা খুঁজতে বেরিয়েছেন? হ্যাঁ মা, শুধু আজ নয়, যখন যখন ঝড় বৃষ্টি হয় আমি আমার ছেলেকে খুঁজতে বেরোই। অনেকবার খুঁজেছি, অনেক দিন খুঁজেছি, কিন্তু তাকে আর খুঁজে পাইনি। কিন্তু অনেকবার যাকে খুঁজছেন তাকে খুঁজে পাননি, আমি ঠিক বুঝলাম না। ঠিক কি হয়েছে বলুন তো? সে দুঃখের কথা কি করে বলবো। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। উৎপল আমার একমাত্র ছেলে ছিল। ছেলে আমার বিদেশে ভালো জায়গায় চাকরি করত, ছুটিতে বাড়ি ফিরছিল। সেদিনও এমনই ঝড় বৃষ্টির রাত ছিল। হঠাৎ বাজ পড়ে উৎপলের মৃত্যু ঘটে। শুনে খুবই খারাপ লাগলো মাসিমা, কিন্তু কি আর করা যাবে, কপালে যা আছে তাই তো হবে। কি গো, তুমি এখনো বাজার করতে গেলে না যে? আজ এত বেলা হয়ে গেল। তাছাড়া বৃষ্টি তো কাল রাতেই থেমে গেছে। বাজার না করলে সকালে রান্না করব কি? কি আর বলবো গিন্নি, কাল রাতে মাসিমার কষ্টের কথা যা শুনলাম, তখন থেকেই মনটা খারাপ। যাচ্ছি, বাজার তো যেতেই হবে। বুঝেছি, মন খারাপ কি তোমার একার হচ্ছে নাকি? মন খারাপ তো আমারও হচ্ছে, কিন্তু কি করা যাবে বলো? কপালে যেটা থাকে সেটাই তো হয়। ও হ্যাঁ, যে কথাটা বলছিলাম, মাসিমা তোমার সাথে একটা জরুরি কথা বলবে বলেছে। একবার মাসিমার সাথে দেখা করে নাও। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। আহারে, এই একটা দিনের জন্য এই পরিবারে এসে কেমন একটা মায়ার টানে জড়িয়ে গেলাম। এই মানুষগুলোকে ছেড়ে থাকবো কি করে? আমার তো নিজের সন্তানও নেই। এখানে একটা ছোট্ট পরিবার পেয়েছি, এদের ছেড়ে কি করে থাকবো এবার? আমি বলছিলাম কি বাবা, আমার তো নিজের সন্তান নেই, নাতি নাতনি দেখার সুখও কপালে জোটেনি। তুমি তো আমার ছেলের মতোই। একটা দিনের জন্য আশ্রয় দিয়ে তোমাদের প্রতি কেমন মায়ার টান জড়িয়ে গেছে। আমার অনেক বড় বাড়ি আছে, কিন্তু সেখানে থাকার লোকজন খুবই কম। তোমরা যদি সেখানে যেতে খুবই ভালো হতো। কিন্তু মাসিমা, আমরা তো আপনাদের নিজের আত্মীয় নই। তাছাড়া আমরা অনেক গরিব মানুষ। যেমন করে হোক কষ্টবিষ্ট করে আমাদের সংসার চলে। আমরা অত বড় রাজপ্রাসাদে কি থাকতে পারবো? দিব্যি থাকতে পারবে। তোমাদের খাওয়া পড়ার কোনো কিছুর অভাব হবে না। তোমাদেরও তো মা বাবা নেই, তোমরাও একটা মা বাবা পাবে, আর আমিও একটা ছোট্ট পরিবার পাবো। তাছাড়া রক্তের সম্পর্ক থেকে মনের সম্পর্ক অনেক ওপরে হয়। এরপর তারা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করে মাসিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কর্তা মশাই, গিন্নিমা চলে এসছে, সাথে কয়েকজনকে নিয়েও এসছে। আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি তোর গিন্নিমার সাথে নিজে কথা বলে নিচ্ছি।
মানুষ চিনতে আমি ভুল করিনি। যাদেরকে নিয়ে এসেছি সবাই একদম খাঁটি সোনা। সবই তো শুনলে, এবার তোমার কি মতামত? একদম একদম ঠিক করেছো তুমি, একদম ঠিক করেছো। আমাদেরও তো কেউ নেই, আমাদেরই তো কোনো রকমে দিন কাটে একলা একলা। খুব ভালো করেছো, আজ থেকে একটা পরিবার পেলাম। তাছাড়া ঝড় বৃষ্টির রাতে ওরা তোমাকে আশ্রয় দিয়েছে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যা রামু, বাজার থেকে একটু খাসির মাংস নিয়ে আয়। গিন্নিমা খাসির মাংস রান্নার খুব প্রশংসা করছিল। আর দেরি না করে এখনই যা। আজ যে আমার কি আনন্দের দিন বলে বোঝাতে পারবো না। কি মজা, কি মজা! আজ থেকে আমিও একটা নতুন ঠাম্মি আর দাদু পেলাম।